আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমার সাথে আজকে আছেন প্রসেনজিৎ বক্সী, বিশিষ্ট সাংবাদিক। আহ প্রসেনজিৎ বাবু, নমস্কার। নমস্কার। আমার খুব স্পষ্ট 5টা প্রশ্ন, আর আশা করি আপনি ততটাই স্পষ্ট জবাব দেবেন। প্রথম প্রশ্ন, বলুন। টিএমসি দল ভেঙেও এখনো ভাঙেনি, কিন্তু মমতার সব থেকে বড় চিন্তা সম্ভবত দল ভাঙার থেকেও কোষাগারটা কিভাবে সামলাবে। আমার প্রথম প্রশ্ন, টিএমসির অফিসিয়াল কোষাগারে কত টাকা আছে? টিএমসির অফিসিয়াল কোষাগারে কত টাকা আছে তার জন্য তো অডিট এবং অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে আছেই। সেই বিশাল অ্যামাউন্টের যে টাকা, সেই টাকাটা এখনো ওই অ্যাকাউন্টে আছে কি নেই, বড় প্রশ্ন হচ্ছে সেটাই। এখনো মানে যে টাকাটা খাতায় কলমে অডিট রিপোর্টে নির্বাচন কমিশনের কাছে আছে, সেই টাকাটা ওই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে বা যে কটি ব্যাংক অ্যাকাউন্টে ছিল সেটা আছে কিনা। মানে তার হেরে যাওয়ার কারণ পরে হচ্ছে, সেটা বার বার করে নেওয়া হচ্ছে, আপনার বক্তব্য? হ্যাঁ, এরকম একটা তা- সম্পূর্ণ সন্দেহ আমার মধ্যে রয়েছে। হুম, তার কারণ হচ্ছে যে এই টাকাটাকে কোনোদিনই কিন্তু ব্যানার্জি পরিবার দলের টাকা বলে মনে করেনি। হুম, এই টাকাটা তাদের পরিবারের টাকা বলে তারা মনে করেছে। এবং সেই পরিবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের বাবুন ব্যানার্জি, তাদের সব ভালো ভালো কার্তিক ব্যানার্জি, এরা সবাই আছে। হুম। তো আহ, 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 তো সেই টাকাটা এবং যে সিগনেটারি অথরিটি, জানা দরকার সেটা কে ছিলেন। হ্যাঁ, এবং সব থেকে। আমার ধারণা, হ্যাঁ, আমার ধারণা তার মধ্যে সুব্রত বক্সী ছিলেন হুম, রাজ্য সভাপতি হিসাবে, এবং আরো দু হুম, একজন হয়তো থাকতে পারেন। হুম। মজার কথাটা আর কে? হচ্ছে যিনি আর আর সেটা কে থাকতে আর পারে? আর স্লিপিং স্লিপিং কেউ থাকতে পারেন আর কি। যেমন আচ্ছা। আহ, যেমন যে অডিটর ছিলেন, হুম। সেই অডিটর গ্রেপ্তার হয়েছেন। যখন আচ্ছা। সেই অডিটর গ্রেপ্তার হয়েছিলেন, তিনি হ্যাঁ, তার মূল উৎস হচ্ছে গুজরাটে। তো হুম, প্রথমে, এটা নির্বাচনের আগের কথা বলছি, হুম, প্রথমে যেটা প্রচার করার চেষ্টা হলো যে তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুজরাটিদের হেনস্থা করা হচ্ছে। তো হ্যাঁ, ভবানীপুর কেন্দ্রে হুম, এবারে গুজরাটিদের হেনস্থা করতে গিয়ে দেখা গেল যে বাস্তবে গুজরাটি তো তিনি বটেই, কিন্তু হুম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিটর, তৃণমূল হুম, কংগ্রেসের অডিটর। তাই ওখানে ওখানেও একটা মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা হয়েছে। তাই হুম। এখন তো নির্বাচনের পরে ফলাফল স্পষ্ট। তাই আমার মনে হয় যে এই টাকাটা তার পরে পরেই রাখা হয়েছে কি হয়নি, এটা নিয়ে যদি কেউ তদন্তমূলক সাংবাদিকতা, কোনো ফিনান্সিয়াল জার্নালিস্ট করতে পারে, হুম। তাহলে সেটা খুব ভালো হবে। কারণ আম, আহ, আহ, আমার কারণ প্রশ্নটা ছিল কোষাগারে কত টাকা। আমি বলেছিলাম কত টাকা আছে, আপনি বললেন এখন জানা নেই কত টাকা আছে 4 তারিখের পরে। আমি সেই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করছি, কত টাকা ছিল? কয়েক হাজার কোটি টাকার হিসেবে ছিল। আমার আমি কাছে নয়, 2000 কোটি টাকার একটা আন্দাজ আছে। একদম কিন্তু ঠিকই বলেছেন আপনি, আমি একদম ঠিকই বলেছেন, কিন্তু বিষয়টা যেহেতু নির্বাচনের আগে অডিট রিপোর্ট নির্বাচন কমিশনকে দেওয়ার হিসেবটা 2000 কোটি টাকা, এবারে হুম, নির্বাচনকে কেন্দ্র করে কত টাকা তোলা হয়েছিল হুম। সেটা তো আমরা জানি না। সেই জন্য আমি সে প্রশ্নে আসছি, সেটা আনঅফিসিয়াল অ্যাকাউন্ট আমার কাছে মিন্টে পাবলিশ করা হয়েছিল 9th জুনে, মানে ভোটে হেরে যাওয়ার পরে একটি রিপোর্ট। তার থেকে একটি ছবি আমি দেখাচ্ছি, যেটা আমাদের নিউজ প্যাকে এখন চলবে। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্যালেন্স শিট, এটা আপনাকেও আমি পাঠিয়েছি, 31 মার্চ 2025-এর রিপোর্ট, যেখানে অলমোস্ট 1000 কোটির আশেপাশের একটা ফিগার দেখা যাচ্ছে। আর এই টাকাটার। রাজেনবাবু, রাজেনবাবু, তৃণমূল কংগ্রেস যখন আহ, সরকারিভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের
আর্থিক অবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয় প্রত্যেক বছর অডিট রিপোর্টের পরে, তখন দেখা গেছে যে দেশের শাসক দল বিজেপি প্রথম, তারপরে কংগ্রেস দেশের প্রধান বিরোধী দল তারা, এবং তৃতীয় স্থানে হচ্ছে ভারতবর্ষের এতগুলো আঞ্চলিক দল থাকা সত্ত্বেও, এমনকি আমরা যাদের নামে নানা রকম কথা শুনি, সেই ডিএমকে বা বা উদ্ধব ঠাকরের শিবসেনা, অথবা শরদ পাওয়ারের এনসিপি, অথবা লালু প্রসাদের আম, আহ, দল আরজেডি, এদেরকে আমরা একটা সময় ভাবতাম যে ভারতবর্ষের আর্থিক দুর্নীতির এক একজন পিলার। এটাই তো রাজনীতিতে কথা হতো, কিন্তু দেখা যেত যে সবচেয়ে বড় তৃতীয় দল হিসাবে আর্থিকভাবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা ওপেন ফ্যাক্ট, এটা পাবলিক ডোমেনে আছে। তো এখানে সেই জন্যই 1,000 কোটি আছে না 1,500 কোটি আছে না 500 কোটিতে নেমে গেছে, এই ব্যাপারটার মধ্যে যাওয়াই উচিত নয়। কোটি হাজার হাজার কোটি টাকা তৃণমূল কংগ্রেসের সম্পদ। এবং এইখানে আমি জানি না সেটা পরে আপনার প্রশ্ন আছে কিনা, এইটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গ যে রাজ্যে কোন রকম ব্যবসা নেই, কোন রকম ইন্ডাস্ট্রি নেই, সেখানকার সেই রাজনৈতিক দলকে ব্যবসায়ীরা বা শিল্পপতিরা এত টাকা দিত কেন? এটা যদি আপনার পরবর্তীকালে প্রশ্ন থাকে বলবো, না হলে আমাকে সুযোগ দিলে আমি বলবো। নিঃসন্দেহে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং কিছু গ্রাফিক্স আছে। 2024-25 তৃণমূল কংগ্রেস 448 ডোনার্স ছিল, প্রায় 450 ডোনার, যারা 185 কোটি টাকার লগভগ তাদেরকে ডোনেশন দিয়েছে। তার মধ্যে প্রুডেন্ট ইলেকট্রাল ট্রাস্ট বলে একটি কোম্পানি 92 কোটি টাকা দিয়েছে। টাটারা একটি ট্রাস্ট আলাদা বানিয়ে তাকে 10 কোটি টাকা দিয়েছে। বহু রিজিনাল কোম্পানি যেরকম শ্যাম ফেরো অ্যালয়েস 3 কোটি টাকা, কেজরিওয়াল মাইনিং, এগুলো সব কলকাতা বেসড কোম্পানি 3 কোটি, জামুরিয়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেট 2 কোটি, ইত্যাদি ইত্যাদি। খুব লম্বা লিস্ট। রাজেন বাবু, এগুলো তো হিসেবের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে প্রুডেন্ট বলে যে একটা ইলেকটোরাল ট্রাস্ট আছে, এই প্রুডেন্টের কাছে টাকা কোথা থেকে আসে এবং কোথাকার টাকা প্রুডেন্ট, এটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে কিন্তু একটা সময়। 92 কোটি টাকা দিয়েছে। এরা 92 কোটি টাকা হঠাৎ তৃণমূল কংগ্রেসকে দিল কেন? কাদের টাকা এটা? কারণ আমাদের এখানকার যা নিয়ম আছে ভারতবর্ষের, তাতে প্রুডেন্ট এটা জানাতে বাধ্য নয় যে তারা কার কাছ থেকে টাকাটা পেয়েছে, কারণ সেই কারণেই এই নামগুলোকে লুকিয়ে রাখা হয়, যাতে ভবিষ্যতে সেই বিজনেস হাউস বা সেই সমস্ত ব্যক্তিদের কোনো অন্যান্য সামাজিক জীবনে অসুবিধা না হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি আবারও সেই জায়গায় আসছি যে রাজ্যে একটা কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, যে রাজ্যে শুধুমাত্র ট্রেডিং হয়, ট্রেডিং, মাল কেনা বেচা হয়, যে রাজ্যের প্রধান শিল্প হচ্ছে বড় বাজারে মাল কেনা বেচা, সেই রাজ্যে কারা এই ভায়া প্রুডেন্ট 92 কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল? এটা তো একটা হিসেব আমরা সরকারিভাবে পাচ্ছি, এর বাইরে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। কারা এবং কিসের ইন্টারেস্টে? যেখানে তামিলনাড়ুর মতো একটা অত্যন্ত প্রগতিশীল রাজ্য, সেখানে যাই সরকার থাকুক না কেন, সেখানে আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক শিল্পের কোনো ঘাটতি ঘটেনি, সবসময় সেখানে কোনো না কোনো শিল্পপতিরা বিনিয়োগ করেছে। সেখানে ডিএমকে শাসক হিসাবে থাকা সত্ত্বেও, এআইএডিএমকে বিভিন্ন সময়তে শাসক থাকা সত্ত্বেও, তাদের ফান্ডে এই পরিমাণ টাকা কোনো দিন আসেনি। এবং বছরের পর বছর তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে তারা ভারতবর্ষের তৃতীয় বড়লোক দল হিসাবে থেকেছে। তো বারবার আমি এই প্রশ্নটা দর্শকদের করতে চাই যে আপনারা ভাবুন যে কেন তৃণমূল কংগ্রেসকে লোকে পয়সা দিত। যদি ধরে নিই পুরো টাকাটা হচ্ছে ইতিবাচক।
প্রসেনজিৎ বাবু, তৃণমূল কংগ্রেসের ব্যালেন্স শিট দেখাচ্ছে 680 কোটি টাকা তাদের কারেন্ট অ্যাসেটে ইনভেস্টমেন্ট। কি হতে পারে আমারও সেই প্রশ্ন যে কারেন্ট অ্যাসেট কি হতে পারে। এবং দেখুন, আমরা একটা বিষয় স্পষ্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে জামাত গোষ্ঠী পশ্চিমবঙ্গটাকে কোনো না কোনো ভাবে দখল করার চেষ্টা করেছিল, কারণ পশ্চিমবঙ্গ মানচিত্রের হিসাবে, ভৌগোলিক হিসাবে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান করে। এবং আমাদের পূর্ব প্রান্তেই বাংলাদেশ বলে একটা যে দেশ আছে, সেই দেশটাতে দীর্ঘ সময় ধরে যতই শেখ হাসিনার সরকার থাকুক না কেন, নানা সময়তে নানা রকম ভারত বিরোধী শক্তি ভেতরে ভেতরে কাজ করে গেছে, যার মধ্যে জামাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি বা একদম প্রথম শ্রেণীর শক্তি। আপনি আপনি কি বলতে চাইছেন এই এই টাকা তৃণমূলের কোথাও না কোথাও বাইরে থেকে এসছে, বিদেশ থেকে এসছে, এবং তার একদম। মধ্যে জামাত একটা ডোনার? জামাত একটা নিশ্চিতভাবে ডোনার, কারণ যারা যারা এটা নানা রকম তদন্তকারী সংস্থার ডোসিয়ার আছে। এটা আমি দায়িত্বের সঙ্গে আপনাকে বলছি যে এই ডোসিয়ার পাবলিক ডোমিনে থাকার কথা নয়। সৌভাগ্যবশত আর দুর্ভাগ্যবশত আমরা সাংবাদিক বলে তার কিছুটা কাছাকাছি যেতে পারি। তো এই যে নির্বাচনের আগে এসআইআর নিয়ে মালদাতে যে ঘটনাটা ঘটে গেল, এবং তার পরিপ্রেক্ষিতে দুটো ছেলেকে, একজন ব্যক্তিকে এবং একটি বাচ্চা ছেলেকে এনআইএ গ্রেপ্তার করেছে। প্রথমে সেটা সিআইডি বলে মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন, একজন আইনজীবী মুফাক্কারুল আর একজন তথাকথিত সাংবাদিক আকরামুল বাগানি। এরা এরা কারা? বা যখন প্রথম দিকে কোনো একজনকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার টিকিট দিয়ে রাজ্যসভার বিজয়ী সাংসদ বানিয়েছিলেন, যিনি ঘোষিতভাবে সিমির ফাউন্ডার মেম্বার ছিলেন, পরবর্তীকালে নো ভোট টু বিজেপি বলে পাক সার্কাসে যে সময়তে দিল্লিতে শাহিনবাগ চলছে, সেই সময়তে পাক সার্কাসে নো ভোট টু বিজেপি এইটাকে যারা লিড করেছে, তাদের মধ্যে একজন, দুর্ভাগ্যবশত তিনিও ধর্মে মুসলমান, তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। এদের ফান্ডিং কোথা থেকে হয়? কেন এই ধরনের নন এন্টিটিদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার প্রার্থী করেন এবং তাদের জিতিয়ে নিয়ে যান? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজতে 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 আপনি পৌঁছে যাবেন যে কিভাবে জামাত, এই ধরুন বেলডাঙ্গাতে যা ঘটনা ঘটেছিল, বা ওই মালদায় এসআইআর কে কেন্দ্র করে বিচারপতিদের আটকে রাখার যে ঘটনা ঘটেছিল, এগুলো তো ভয়ঙ্কর কাণ্ড, যেগুলো যে কোনো সময় আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসতেন, তাহলে একটা অরাজক পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হতো, যেটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর। তো এই পার্সপেক্টিভে আপনাকে ভাবতে হবে, মানে শুধুমাত্র জামাত অর্থ দিচ্ছে তা নয়, কেন দিচ্ছে তার কারণটা হচ্ছে এইটাই। আজকের ডিসকাশন টিএমসির অর্থের ব্যাপারে হচ্ছে, এবং সেখানে আপনি বলছেন জামাত কন্ট্রিবিউট করেছে, আপনার ধারণা ফাইন্যান্সিয়ালি। এর চক্রটা একটু বোঝাতে পারেন? জামাত তো ডিরেক্টলি ফরেন এক্সচেঞ্জে টিএমসির অ্যাকাউন্টে দিচ্ছে না, যেটা আবার গিয়ে টিএমসি ইলেকশন কমিশনকে ডিক্লেয়ার করছে, সেভাবে তো করবে না। তাহলে কিভাবে টাকা? পুরোটাই ক্যাশে ডিল হয়, এই পুরোটাই হাওয়ালা হুন্ডিতে ডিল হয়, এবং এই কারণেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঝাঁপিয়ে পড়েছেন ফেন্সিং করবার জন্য। এই ফেন্সিংটা অত্যন্ত জরুরি এই কারণেই, শুধুমাত্র যে মানুষের আসা যাওয়া আটকানো তা নয়, অর্থের আদান প্রদান আটকানোটাও এই ফেন্সিং এর পক্ষে অত্যন্ত, মানে ফেন্সিং এর একটা অত্যন্ত জরুরি কারণ। যদি জামাত থেকে টাকা এসে থাকে, আপনার কি ধারণা ইন্টারলকিউটর কে ছিলেন? কে টিএমসি আর জামাতের মধ্যে কথাবার্তা করাতে? আমি যেটা বললাম যে যারা যিনি সিমির ফাউন্ডার মেম্বার ছিলেন, তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। যিনি নো ভোট টু বিজেপি, তিনি আপাতত সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। এরকম বহু চরিত্র আছে। এবং একটা জিনিস আপনি মনে রাখবেন যে পশ্চিমবঙ্গে যে বিশাল সংখ্যক বাঙালি এবং অবাঙালি মুসলিম জনসংখ্যা আছে,
এদের যে দৈনন্দিন জীবনে আহ, এরা ঠিক কি করেন, এদের সামাজিক গতিবিধিটা কি, তার সঙ্গে কিন্তু অবশিষ্ট পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মানে তারা একটা আলাদা জীবন যাপন করেন এবং অবশিষ্ট পশ্চিমবঙ্গ আলাদা জীবন যাপন করেন। তাই কোনো একজন কিরকম আলাদা? ব্যক্তিকে আলাদা কিরকম মানে আলাদা? বাঙালি বলতে আপনি মানে তাদের তাদের সমাজ জীবন মানে হচ্ছে অর্ধেকটা বাংলাদেশ কেন্দ্রিক, বাংলা ভাষী যারা হয়। এখানে পশ্চিমবঙ্গে বহু ছোট 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 মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, যেখানে ছোট ছোট কাগজ বা পোর্টাল চলে। হুম, আপনি সেই কাগজ বা পোর্টালগুলো যদি দেখেন, তাদের পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি চিন্তা বাংলাদেশে কি হচ্ছে আর হচ্ছে না। এবং এই কারণেই যখন পশ্চিমবঙ্গে সরকারের পতন ঘটলো এবং শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হলেন, একটা রাজ্যের চিফ মিনিস্টার হয়েছেন, তাতে বাংলাদেশের কি যায় আসে? বাংলাদেশ তো একটা দেশ, সে ডিল করবে হচ্ছে ভারতের দিল্লির সঙ্গে। কিন্তু বাংলাদেশের যদি খবরের মাধ্যমগুলোকে আপনি দেখতে থাকেন, দেখবেন যে সেখানকার মাধ্যম আজকে পর্যন্ত, মানে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, তারা পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নিয়ে তাদের নানা রকমের চিন্তা দুশ্চিন্তা। ওকে, আমরা শুভেন্দু ফিরে আসি। অধিকারী। হ্যাঁ, তো আমরা ফিরে এই আসি আমাদের কারণেই মূল হ্যাঁ, টপিকে, সেটা হচ্ছে কোষাগার। আম, এটা অনেকটা সিরাজের কোষাগারের মতো। না যে না, হাত আপনি দিতে। বলুন না যে আমরা সিরাজের কোষাগার কেন, আধুনিক যুগে আহ আহ, নেতাজির যে আর্মি ছিল তার কোষাগার নিয়েও তো অনেক ঘটনা আছে, বা অনেক রকমের প্রশ্ন আছে, আছে তো নাকি? এই যে আই টিএমসির কোষাগার, এই যে টিএমসির কোষাগার একটা ভাগ হচ্ছে যেটা অফিসিয়ালি ব্যাংকে টাকা রাখা ছিল, যেটা আপনি বলছেন টাকা হারার পরে সরিয়ে নেওয়া হয়েছে। এবার সরিয়ে নিয়ে গিয়েও তো কোথাও রাখতে হবে, সেই টাকাগুলো কি সব হ্যাঁ, ক্যাশ উঠিয়ে নেওয়া হয়েছে? এই এটাই কোথায় হচ্ছে বড় কোথায় প্রশ্ন। রেখে কোথায় রেখেছে এখন যদি আপনি? হুম, অর্পিতার ঘর থেকে 50 কোটি পাওয়া যায়, বা হুম, কারুর পাট ক্ষেত থেকে 3 কোটি পাওয়া যায়, হুম। বা এরকম আরো হয়তো কোনো খাটের তলা, ধানের জমি। প্রসেনজিৎ বাবু, আমরা আমরা আপনি বলছেন 1,000 কোটি, আমি বলছি 2,000 কোটি। হ্যাঁ, এই আহ, অঙ্কটা না খাটের নিচে, গাছের তলায়, মাটির নিচে রাখার অঙ্ক নয়। এটা কোথাও একেবারেই পার্ক নয়। করতে হবে, এই ফান্ডটা হ্যাঁ, পার্ক করতে একেবারে হবে। পার্কিং এর জন্য আপনি কলকাতাতে, আমি আরো একটুখানি, আপনিও চাইছেন, আমিও একটুখানি খুলে আপনাকে বলি। এই পার্কিং এর জন্য পশ্চিমবঙ্গে কতগুলো ফ্লপ সিনেমা হয়েছে বা হয়, আহ, আপনাকে আহ, ভাবতে হবে কারা করে সেই ফিল্মগুলো। হুম, এটা আপনাকে ভাবতে হবে। হুম, এক, দু হুম, নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গে কত ইউনিট হুম, ফ্ল্যাট বাড়ি তৈরি হয় যেগুলো হুম, বিক্রি হয় না। হুম, আপনাকে পার্কিং এর জন্য সেগুলো ভাবতে হবে। হুম, আপনাকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে কত জায়গাতে সন্ধ্যাবেলার জন্য কফি শপ বা পাব তৈরি হয়েছে। যারা হুম, কলকাতা হুম, চেনে বা পশ্চিমবঙ্গ হুম। চেনে, তারা জানে এবং যে হঠাৎ 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 করে, হঠাৎ, হুম, হ্যাঁ এক্স্যাক্টলি, আর হঠাৎ বেশিরভাগ করে গুলোই প্রচুর, খালি থাকে। হ্যাঁ, সবসময় খালি থাকে কিন্তু সেগুলো ঝকমক করে। আহ, এখানে মাঝখানে ঠিক নির্বাচনের আগে রুফটপ পাব তৈরি হয়েছিল হুম, প্রচুর, হুম, যে হুম, রুফটপ পাবটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল একটা আগুন লাগার জন্য। আপনি পার্কিং এর হিসেবগুলো করে যান। হুম, হুম, তারপরে হচ্ছে যে এখানে এই তপসিয়া তিনজলা এলাকাতে হঠাৎ একটা নতুন প্রমোটিং কোম্পানি গজিয়ে উঠেছে, তার নাম হচ্ছে কালিম গ্রুপ। হুম, আহ, এইটা কারা এবং এর পিছনে কি আছে? হুম, বিভিন্ন জায়গাতে বেনামে, নানা জায়গাতে, সেটা ভাঙড়ি বলুন আর সেটা ডুয়ার্সের এলাকা বলুন, বেনামে হুম, বিভিন্ন লোক বা শান্তিনিকেতন বলুন জমি কিনে চলেছে, জমি, হুম, হুম, আহ, বা নানা রকম রিসর্ট তৈরি হচ্ছে পুরুলিয়াতে, শান্তিনিকেতনে, ডুয়ার্স এলাকায়, এরকম বিভিন্ন জায়গাতে রিসর্ট তৈরি হচ্ছে। তার কে ফান্ডিং করছে? বা হুম, ধরুন পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে দেখা গেছিল যে মেদিনীপুরে একটা স্কুল তৈরি হয়েছে। তো হুম, সেইগুলোর হুম, দিকে নজর রাখতে হবে, তাহলে আপনি পার্কিংটা বুঝতে পারবেন। হুম। এইবারে প্রশ্ন আম- হচ্ছে যে হুম, দলটা ডামাডোল হয়ে গেলে সেই পার্কিং এর টাকা ফেরত পাবেন কিনা, সেটা হুম, আমি জানি হুম, না। হুম।
ঠিক। কারণ এই টাকাগুলো তো হস্তান্তর হয়েছে ইনটু অ্যাসেটস, হ্যাঁ, যেটা আপনি বলছেন। হ্যাঁ, ইনটু অ্যাসেটস, এবার রাইট। হ্যাঁ, এবার ধরে নেওয়া যাক আজকালের মধ্যে আপনার কাছে আমার থেকেও বেশি ভালো খবর থাকে, অভিষেক অ্যারেস্টেড হলো। যদি হয়, আহ, আমার মনে হয় যে পরপর বিভিন্ন কেসে তাকে জেলে রাখা হবে। এটা নয় যে অ্যারেস্ট হয়ে তিনি বেল পেয়ে ফেরত আসবেন, একটার পর একটা কেস করা, যাতে তার জেলের আয়ু দীর্ঘায়ু হয়। সেক্ষেত্রে সে যদি সিন থেকে 1.5 বছর 2 বছর বাইরে থাকে, যেরকম কেজরিওয়ালের সাথে হয়েছিল, তো এই টাকা কি সে ফিরে এসে কোনোদিন হাতে ফেরত পাবে? না, পায় না কোনোদিন। এই ক্যাশ টাকার তো এটাই সমস্যা। এরকম বহু লোক আছে, আপনি জানেন যে আমাদের বেশ কিছু রাজনীতিবিদ আছেন যাদের নামের সঙ্গে টাকা ব্যাপারটা খুব জড়িত, কারণ তারা দলকে টাকা তুলে সাহায্য করতেন, হুম, বিভিন্ন দলকে, সেটা কংগ্রেস হোক। আমি কংগ্রেসের কথাই মূলত বলছি। আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এখন, যার সম্বন্ধে আমি বলতে চাইছি তিনি এই মুহূর্তে প্রয়াত এবং দেশের সর্বোচ্চ পদে ছিলেন, কিন্তু তার যারা ঘনিষ্ঠ তারা কি করে বড়লোক হয়েছেন তার কোনো হিসেব নেই। কিন্তু ঠিক যেমনটা সারদা বা রোজ ভ্যালি চিটফান্ড গুলোর ক্যাশ টাকাটার কোনো হদিশ নেই, কিন্তু কিছু লোক হুম, ধরা পড়েছেন, কিন্তু কিছু লোক তাদের সামাজিক জীবন, ব্যক্তি জীবন সম্পূর্ণ অন্য পাল্টে গেছে, এবং দেখা গেছে পরবর্তীকালে যে তিনি কোনো না কোনো ভাবে সারদা বা রোজ ভ্যালির এজেন্ট হিসাবে কাজ করেছেন। অর্থাৎ হুম, তিনি যদি 10,000 টাকা তুলেছেন, তো হুম, 6,000 টাকা জমা দিয়েছেন, 4,000 টাকা জমা দেননি, কারণ হুম, এগুলোর তো কোনো হিসেব থাকে না ক্যাশ টাকা। হুম, হুম, ঠিক এখানেও মনে করুন, আহ, অভিষেক কোথাও পার্কিং এর জন্য টাকা দিল, হুম, 100 কোটি টাকা দিল, কিন্তু সেই 100 কোটি টাকাটার তো আপনার আহ, সরকারিভাবে ট্রানজাকশন হলো না। হুম, যতক্ষণ ক্ষমতায় আছেন ততক্ষণ হুম, চাপে আছে, যে নিল হুম, সে চাপে আছে। হুম, ক্ষমতার বাইরে যদি চলে যায় তাহলে যে হুম, নিয়েছে সে হঠাৎ হুম, করে পাগল হয়ে যাবে, বলা কই আমি তো চিনি না যে অভিষেক ব্যানার্জি কে কার নাম। এটাই হুম। হয়ে থাকে এই পুরো সিস্টেমটার মধ্যে, এটাই হয়ে থাকে। এবং এই মুহূর্তে সেই লড়াইটার সঙ্গে এই ক্যাশটা, এই যে আলাদা গোষ্ঠী বিধানসভায় তৈরি হচ্ছে, আলাদা গোষ্ঠী লোকসভায় তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু কোথাও ক্যাশ টাকাটা নেই। কারণ ক্যাশ টাকাটা তো এমন কিছু লোক হ্যান্ডেল করে যাদের সঙ্গে এই সাধারণ বিধায়ক বা এদের তো কোনো সম্পর্ক নেই। এরা বড়জোর কি যেটা করতে পারে সেটা হচ্ছে যে ব্যাংকে যে টাকাটা আছে, যদি তৃণমূল কংগ্রেসটা এইভাবে শিফটেড হয়ে যায় মমতা ব্যানার্জির হাত থেকে XYZ কারুর হাতে, তাহলে সেক্ষেত্রে যদি কোর্ট বলে যে আপনাকে অ্যাকাউন্ট শিফট করতে হবে, অ্যাকাউন্টের সিগনেটারি শিফট করতে হবে, এটা আমার পরের এটা, প্রশ্ন যে, হ্যাঁ, এটা আমার হ্যাঁ, পরের প্রশ্ন যে ঠিক কিভাবে হতে চলেছে কোষাগার হস্তান্তর। কারণ আম, এরা শুধু একটা গোষ্ঠী করে চুপচাপ বসে থাকবে না, এদের পরের দাবি হবে কোষাগার আর সিম্বল। তার এক্স্যাক্টলি। হস্তান্তরের প্রক্রিয়া কি হবে সেটা একটু ছোট করে বুঝিয়ে বলুন। দেখুন, সিম্বলের ক্ষেত্রে প্রথমেই তো আসবে হচ্ছে ইলেকশন কমিশন। হুম, ইলেকশন কমিশন যদি সিম্বল এরা বোঝাতে পারে যে আমরা লার্জেস্ট গোষ্ঠী, হুম, এবং আমরাই প্রকৃত তৃণমূল, তাহলে হুম, ঠিক যেরকম ভাবে একনাথ সিন্ধের কাছে সিম্বল এসছে হুম, শিবসেনার, ঠিক হুম, একই রকম ভাবে এই গোষ্ঠীর তাদেরকে কিন্তু একনাথ সিন্ধে কিন্তু নিজে একটা রাজনৈতিক দল হিসাবে পরবর্তীকালে আত্মপ্রকাশ করেছেন। হুম, এই গোষ্ঠী কিন্তু এখনো কোনোভাবে দল হিসাবে হুম, আত্মপ্রকাশ করেনি। হুম, হুম, এদেরকে সিম্বল পেতে গেলে কিন্তু হয় ম- নিজেদেরকে তৃণমূল কংগ্রেস হিসাবে প্রতিষ্ঠা করতে হবে নির্বাচন কমিশনের কাছে, হুম, দিয়ে তারপরে মমতা ব্যানার্জিকে দল থেকে বহিষ্কার করতে হবে, হুম, অথবা সেই দলে মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করবেন, বা এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে, এবং তারপরে তারা সিম্বল পাবে। হুম, এবারে সিম্বল পাওয়ার পরে সেটা ওখানেই থামবে না, সেটা কোর্ট পর্যন্ত যাবে, সেটা হুম, সম্পূর্ণভাবে নির্ভর করছে ব্যানার্জি পরিবারের ওপরে। কারণ এই হুম, সমস্ত বিষয়গুলোতে বাকি যারা হুম। তৃণমূল কংগ্রেসের হয়ে সাংবাদিক সম্মেলন করছেন তারা কেউ এর মধ্যে থাকবেন না, না কল্যাণ বন্দ্যোপাধ্যায়, না কীর্তি আজাদ, আচ্ছা, না কুণাল ঘোষ। আচ্ছা, এটা কারণ থাকবে তারা না। না, না, তারা যখন বুঝবে যে ব্যাপারটা একেবারেই হাত থেকে বেরিয়ে গেছে, তখন আর তাদের থেকে লাভটা কি? আচ্ছা। তারা একটা অন্য রাস্তা খোঁজার চেষ্টা করবে, অন্য নৌকোয় পা দেওয়ার চেষ্টা করবে।
তো মানে আপনি বলছেন যারা আজকে মমতার পাশে দেখা যাচ্ছে তারাও আহ, আহ, সময়ের সাথে এই দলে চলে যাবে, কিন্তু সিম্বল এই সিম্বল না এই দলের সঙ্গে যাবে কিনা জানি না, কিন্তু সিম্বল যদি শিফটেড হয়ে যায় হুম তারপরে এদের কারোর ক্ষমতা নেই যে ইন্ডিপেন্ডেন্টলি সার্ভাইভ করে। হুম 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 সিম্বলটা যদি শিফট হয়ে যায়, এবারে সিম্বল শিফট হওয়ার পরে আপনার আহ, কোষাগারের প্রশ্নটা আসছে। সুতরাং তারপরে কোষাগার, হ্যাঁ সুতরাং হ্যাঁ, কোষাগারের প্রশ্ন আসতে এখনো 1 বছর। হ্যাঁ, মানে এই সমস্ত আইন আদালত করার পরে এবার এই 1 বছর ওই কোষাগার যাদের সিগনেচারে চলে, আপনার কি তারা মনে তো হয় যে সেই তারা, টাকাটা রাখবে না, সেই হ্যাঁ, টাকাটা রাখবে। তারা তারা কি সেটা রেখে দেবে অন্যের ব্যবহার করার জন্য? এত কষ্ট করে তারা তুলেছে, হ্যাঁ, হুম নীল সাদা পেন্ট বিক্রি করে, লোককে ধমকে, হুম হুম হ্যাঁ, চমকে, হুম নানাভাবেই টাকা জোগাড় করেছে। মানে প্রায় আগেকার দিনে বলতো না যে ও হচ্ছে ঢেউ গুনে টাকা রোজগার করে, তৃণমূল কংগ্রেস বা অভিষেক ব্যানার্জি এরা তো ঢেউ গুনে টাকা রোজগার করেছে। হুম হুম যেখানেই হাত দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেখান থেকেই একটা করে কাটমানি আসতো, এবং তার একটা হুম অংশ ব্যানার্জি পরিবারে যেত। তো সেই হুম টাকাটা কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের, যেটা কোনো পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল, তাদের মূল বিষয়টা হচ্ছে টাকাটাকে পরিবারের মধ্যে রাখতে হবে। হুম সে আপনি আরজেডির কথাই বলুন, হুম সে হুম আপনি শিবসেনার কথাই বলুন, সে আপনি অখিলেশ যাদবের পার্টির কথাই বলুন, এদের মূল হুম এই যে পারিবারিক ভাবে দলগুলো চলে, এমনকি কংগ্রেস, এদের সবাইকার পারিবারিক ভাবে দলটা চলে তার কারণ হচ্ছে এই কোষাগারটার উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য। তা না হলে শুভেন্দু যখন মধ্য গগনে, তখন কোনো কারণ ছাড়া অভিষেক ব্যানার্জিকে লঞ্চ করার কোনো প্রয়োজন ছিল না, সে স্বাভাবিক গতিতে নেতা হতে পারত। হুম বাকি যারা, যখন আজকে প্রবীণ নেতা ফিরহাদ হাকিম, সে বেরিয়ে আসছে, সে বলা হচ্ছে যে এখনো নিশ্চিত নয় যে সে নাকি প্রতীকের দাবি করবে, সিম্বলের দাবি করবে। তো এরা সবাই বাইরের লোক। বাকিটা হচ্ছে কার্তিক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আকাশ ব্যানার্জি, কাজরি ব্যানার্জি, এই দুনিয়ার এই ব্যানার্জি, এরা সবাই কিন্তু ওই কোষাগারটাকে নিয়ন্ত্রণে রাখবার জন্য সবাই কিন্তু জমাট বেঁধে আছে, যদিও নিজেদের ভেতরে ভেতরে নানা রকমের পারিবারিক অশান্তি আছে। আপনি বাবুন ব্যানার্জির নাম দিলেন। বাবুন ব্যানার্জি গত 7 দিন ধরে অসংখ্য স্টেটমেন্ট দিচ্ছে অভিষেকের, পার্সোনালি অভিষেকের বিরুদ্ধে। যদি সবকিছুই পরিবারের মধ্যে বাটোয়ারা হয়ে গিয়ে থাকতো, তাহলে বাবুন ব্যানার্জি বেরিয়ে এসে অভিষেকের বিরুদ্ধে কেন বলছেন? টাকার হিসেবে আমার ওকে কম টাকা দেওয়া হয়েছে বা টাকা দেওয়া হয়নি এখনো। হুম হুম বাবুন ব্যানার্জির অস্তিত্ব কি মমতা ব্যানার্জি না থাকলে? বাবুন ব্যানার্জির নাম যদি বাবুন ব্যানার্জি না হয়ে বাবুন বক্সি হতো, হুম একই একই বিষয় অভিষেক ব্যানার্জির নাম যদি অভিষেক ব্যানার্জি না হয় অভিষেক বক্সি হতো, আর ঠিকানাটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট না হতো, তাহলে ওদের অস্তিত্ব কি? হুম ওরা সবাই তো রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে আজকে বাবুন ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কার্তিক ব্যানার্জি হয়েছে। তাই এখন এরা সবাই ওই টাকার ভাগিদার, কে কতটা হবে সেই নিয়ে এ ওকে গালাগালি দিচ্ছে, ও ওকে গালাগালি দিচ্ছে। আমাদের হাতে সময় কম। আহ, দু একটা প্রশ্ন খুব ছোট্ট করে যদি জবাব দেন। দেখুন, একটা ছিল সিন্ডিকেট নেটওয়ার্ক যেখান থেকে কাটমানি আসতো এবং সেখানে আহ, বিভিন্ন ধরনের চরিত্র জড়িয়ে ছিল। এস্টাবলিশমেন্টের চরিত্র, পলিটিক্যাল চরিত্র, ব্যাকরুম বয়েজ। এই টাকাটা অবশ্যই অফিসিয়াল ব্যালেন্স শিটে যেত না। এই না, টাকাগুলো, এই টাকাগুলোর একটা আলাদা পরিসংখ্যান ছিল, আর যে টাকার অঙ্কটা আমরা কোট করছি সেটা আমরা ব্যালেন্স শিট থেকে, যেটা ইলেকশন কমিশনের কাছে। এবার এই দুটো একটা প্যারালাল ইকোনমি চলেছিল বহু বছর ধরে টিএমসি। খুব ছোট করে আমাকে বোঝান। আপনি আমাকে বললেন যে অনেকগুলো জায়গাতে ইনভেস্টেড আছে, কিন্তু অভিষেক এবং মমতাকে বেঁচে থাকতে হলে তাদের যেটাকে বলে ড্রয়েবল ক্যাশ দরকার, যে যখন দরকার তখন তাদের টাকা খরচা হবে, করতে হবে, একটা মঞ্চ বাঁধতে, কাউকে কিছু দিতে, লয়ারকে টাকা দিতে। সেই টাকাটা এখন কোথায় থাকবে? সেটা তো ব্যাংক ছাড়া কোথাও রাখা যায় না, কারণ বাড়িতে রাখলে রেড হয়ে সেই টাকাটাও ফ্রিজ চলে যাবে ইডিসিবিআই এর হাতে। ব্যাংকে রাখলে সেটা ফ্রিজ হতে পারে। মানে সেই টাকাটা কোথায় আছে, দেশে না বিদেশে?
এটা প্রশ্নটা খুবই কঠিন এবং প্রশ্নের উত্তরটাও খুবই জটিল। তার কারণ একটু হচ্ছে বুঝিয়ে যে বলুন, কারণ এটাই এটাই হচ্ছে প্রাণভোমরা। প্লিজ বুঝুন আমি যে প্রশ্নটা করলাম যে অভিষেক ব্যানার্জি চোখ দেখাতে দুবাই যান, দুবাই হয়ে আমেরিকা যান, এটা খুব একটা বাস্তব ঘটনা নয়। বা কোনো কোনো সময় সিঙ্গাপুর যান, এটাও খুব একটা বাস্তব ঘটনা নয়। ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে অভিষেক ব্যানার্জির চোখের চিকিৎসা হয় না। এখন কেন তিনি দুবাই যান, যেতে হয়, দুবাইতে গিয়ে তাকে 2-3 দিন থাকতে হয়? উনি তো আর কোনো পারফর্মার নন যে যাকে যারা কথায় কথায় মুম্বই থেকে দুবাই চলে যায়, বা দুবাই তাদেরকে গোল্ড সিটিজেনশিপ একটা হয় না, গোল্ড ভিসা না কি একটা হয় দুবাইয়ে, তারা দেয় অনেককেই। সে সঞ্জয় দত্তকে দিল কি শাহরুখ খানকে দিল। কিন্তু কি কারণে অভিষেক ব্যানার্জিকে দুবাইতে গিয়ে থাকতে হয় বা ফেরার সময় দুবাইতে থাকতে হয়? আমরা যারা দেশ বিদেশে যাতায়াত করেছি তারা জানি যে খুব বেশি হলে 8-10 ঘন্টার একটা লেওভার থাকে। সেই লেওভার ওই প্লেন কোম্পানি থেকে ঠিক করা হয়, তার কোথাও একটা রেস্ট নিয়ে আবার নয়তো অনেকে ওই দুবাইয়ের এয়ারপোর্টেই সারাদিনটা কাটিয়ে দেয়, সেরকম ওখানে মোটামুটি একটা রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। ওকে কেন দুবাই শহরে বেরোতে হয় বা সিঙ্গাপুর যেতে হয়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা যতটা না গভীরে জানি তার থেকে অনেক বেশি গভীরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জানা আছে। আচ্ছা, জানা আহ, আছে। নিশ্চিতভাবে জানা আছে, এটা আমি জেনে বলছি, না জেনে বলছি না। এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জানা আছে, এবং তারা যথাসময় যখন হবে, এবং আহ, আহ, একটা সময়তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুবাইয়ের নানা সংস্থার সঙ্গে যোগাযোগ করে নানা রকম তথ্য তারা নিয়েও রেখেছে তার নিজেদের কাছে। ওখানকার যে সমস্ত ফিনান্সিয়াল ক্রাইমের প্রতিষ্ঠানগুলো আছে, মানে ক্রাইম কন্ট্রোল করবার জন্য যে সমস্ত ইনভেস্টিগেটিভ এজেন্সি আছে আর কি, এটা খবরও হয়েছিল একটা সময়তে। তো যার ফলে এরকম ভাবার কোনো কারণ নেই যে পুরোটাই ভারতবর্ষে আছে। এরা সবাই কোনো না কোনো জায়গাতেই টাকাগুলো যে সমস্ত ব্যাংকের হদিশ সাধারণভাবে পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ পাবে না, সেখানে করে রাখে, সবাই করে রেখেছে, এরাও করে রেখেছে। ধরুন এদের যে প্রথম দিককার একজন বিনয় মিশ্র বলে ছেলে ছিল একটা, যে অভিষেকের সঙ্গে থাকে, সে ভানুয়াতুতে পালিয়ে গেছে, ভানুয়াতুতে সেটেল করেছে। তো আপনার কি মনে হয় যে বিনয় মিশ্রের সঙ্গে অভিষেক ব্যানার্জির কোনো যোগাযোগ নেই? ভানুয়াতু যেতে হয় না তো? টাকা আজকাল ট্রান্সফার করতে তো কোথাও যেতে হয় না? যেতে হয় কি? হয় না। তো আহ, একদিকে ভানুয়াতু আছে, একদিকে সিঙ্গাপুর আছে, একদিকে দুবাই আছে। আহ, তো আছে, বিভিন্ন জায়গাতে আছে, সেখান থেকে নানাভাবে টাকা উইথড্র করা যায় আজকাল আধুনিক সিস্টেমে। তো সুব্রত সেগুলো করে। বক্সিকে কেন সরিয়ে দেওয়া হলো? হ্যাঁ, সুব্রত বক্সিকে কেন সরিয়ে দেওয়া হলো? উনি তো কোষাধ্যক্ষ ছিলেন, আনঅফিশিয়াল। তো সরাতেই হবে, কারণ বলছি তো আস্তে আস্তে পুরো ব্যাপারটা শুধুমাত্র ব্যানার্জি ফ্যামিলি তার মধ্যে রাখতে হবে। দেখুন, আমরা বলতাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সুব্রত বক্সী, মুকুল রায়, পার্থ চ্যাটার্জি। মুকুল রায় প্রয়াত হয়েছেন এবং অনেকদিন আগে দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন। পার্থ চ্যাটার্জি আজকে এই অবস্থায় পৌঁছেছেন। তাহলে দলের এই অর্থ সংক্রান্ত বিষয়টা আর কে জানে? একমাত্র সুব্রত বক্সী, আর কেউ জানে না। সুব্রত বক্সির কে আর প্রয়োজন নেই। সুব্রত বক্সির নিজের বেঁচে থাকার জন্য যা যা দরকার সেটা তার হয়ে গেছে, তার আছে। সামান্য একজন ব্যাংকের করণিক, তিনি আহ, এইরকম একটা নেতৃত্ব পেয়ে এইরকম একজনের, তার যে জীবনযাত্রা, তার জন্য প্রয়োজনীয় অর্থ হয়তো তার কাছে আছে। কিন্তু ব্যানার্জি পরিবারের অর্থের বাকি জিনিসের উপরে আর অন্য কারুর নিয়ন্ত্রণ থাকার প্রয়োজন নেই। আপনি কি জানেন এখন তৃণমূল কংগ্রেসের ট্রেজারার কে? জানেন না, কারণ কেউই জানে না। তৃণমূল প্রসেনজিৎ বাবু, কংগ্রেসের কোষাধ্যক্ষ কে, এটা এখন কিন্তু কেউই জানে না। প্রসেনজিৎ বক্সী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিলেন। দেখতে থাকুন ট্রু নিউজ বাংলা।